দর্শক, মাননীয় প্রধানমন্ত্রী চীন সফর শেষে ইতিমধ্যে দেশের ফেরার পথে। কিন্তু চীন সফর করে তিনি আসলে বাংলাদেশের জন্য কি নিয়ে আসতেছেন, এই বিষয়টি খুবই ইম্পর্টেন্ট। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে আসলে চীনের সফরটা বাংলাদেশের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ ছিল এবং সেখান থেকে কি পেল আর কি হারালো, অথবা আগামী দিনে বাংলাদেশের জন্য কি অপেক্ষা করছে, এই বিষয়গুলো ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। ভিডিও শুরুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে রাখবেন, আমাকে উৎসাহ দিবেন। আপনাদের সাথে নতুন নতুন বিষয়গুলো নিয়ে শেয়ার করার চেষ্টা করব। দর্শক, যে বিষয়টি নিয়ে কথা উঠছে এই মুহূর্তে সবচেয়ে বেশি, সেটি হচ্ছে যে যোগাযোগ ও অর্থনীতি ব্যাপ্তি বাড়াতে বাংলাদেশ, মায়ানমার, চীন একটা করিডোর করার জন্য, মানে অর্থনৈতিক করিডোর করার জন্য চীনের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে। এটা আগামী দিনে বাংলাদেশের জন্য কি ধরনের সুযোগ সুবিধা তৈরি করতে পারে এবং এটাকে কেন্দ্র করে আগামী দিনে বাংলাদেশের জন্য কি পরিস্থিতি অপেক্ষা করতে পারে, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, আজকে মাননীয় প্রধানমন্ত্রী যখন চীন সফরে গেছেন তখন থেকে শুরু হয়েছে নানান রকমের বিশ্লেষণ, চুলছেরা বিশ্লেষণ। কারণ পার্শ্ববর্তী একটি পরাশক্তির রাষ্ট্র ভারতকে উপেক্ষা করে চীনের সাথে সফরটা বাংলাদেশের জন্য কূটনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, ভূ রাজনৈতিকভাবে কতটা নিরাপত্তা, কতটা ভবিষ্যতের জন্য ভালো, সে বিষয়টি নিয়ে পক্ষে বিপক্ষে নানান রকমের মতামত ইতিমধ্যে আপনারা অনেক শুনেছেন। কিন্তু আজকে যে বিষয়টি সবচেয়ে গুরুত্ব দিচ্ছে সেটি হচ্ছে যে এই যে যোগাযোগ এবং অর্থনৈতিক ব্যাপ্তি বাড়াতে যে ইকোনমিক একটা করিডোর করার পরিকল্পনা করছে চীন সরকার থেকে, এটা আসলে কতটুকু বাংলাদেশের জন্য মঙ্গলজনক নাকি আসলে সুবিধাজনক হবে বা অসুবিধাজনক হবে, সেই বিষয়টি নিয়ে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এই বিষয়টি নিয়ে অনেকে অনেকভাবে বিশ্লেষণ করছে এবং করবে। আগামী দিনে বেশ কয়েকদিন যাবৎ এই বিষয়টি নিয়ে সবার মধ্যে একটি আলোচনা থাকবে। তবে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে বা ছোট্ট জ্ঞানে আমি যেটা মনে করি যে এই যে ইকোনমিক করিডোর, এটা বাংলাদেশ থেকে মায়ানমার হয়ে চীন পর্যন্ত যে করিডোরটা হবে, এটা আপাত দৃষ্টিতে যদি বাণিজ্যিক এবং অর্থনৈতিকভাবে যদি চিন্তা ভাবনা করা যায়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। অবশ্যই সেটা বাণিজ্যিক একটা ব্যাপ্তি ঘটাতে পারে, বাণিজ্যিকভাবে বাংলাদেশ সফল হতে পারে। কারণ এখানে চীনের সাথে সরাসরি যোগাযোগ হবে, চীনের সাথে আমদানি রপ্তানি বেশি বিষয়টি অত্যন্ত বাড়বে। সেই ক্ষেত্রে বাংলাদেশ অনেকটাই এখানে যে অর্থনৈতিকভাবে বেশ সমৃদ্ধি হবে, বাণিজ্যিকভাবে সমৃদ্ধি হবে, এটা নিশ্চিত বলা যেতে পারে। তবে এই জিনিসটাকে মাথায় রাখতে হবে বাংলাদেশের, যেটা আসলে কতটুকু বাণিজ্যিক সুযোগ সুবিধা দেবে তার সাথে কতটুকু আসলে অসুবিধা তৈরি করতে পারে। দেখেন, যে কোনো দেশের সাথে, পরাশক্তি রাষ্ট্রের সাথে যখন একটি দেশের একদম একদম যখন করিডোর তৈরি হয়ে যায়, অন্তরালে ঢুকে যায়, তখন ওই দেশটির জন্য কতটুকু আগামী দিনে ঝুঁকি হয়ে পড়ে সেটি আমরা যদি বৈশ্বিক দেশগুলোর দিকে একটু খেয়াল করে দেখি, সেই দেশগুলো কিন্তু আমাদেরকে প্রমাণ দেয় এবং শিখিয়ে দেয় যে এই করিডোরগুলো অর্থনৈতিক এবং বাণিজ্যিক দিক দিয়ে যতটা না উপকার, তার সাথে বেশি ক্ষতিকর হয়ে দাঁড়ায়। দেখেন, আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতকে উপেক্ষা করে চীনকে, চীনের সাথে যে আজকে যে আমাদের এই সম্পর্কটা আসলে সেটা কতটুকু আমাদের নিরাপত্তা দিবে। চীন এখন পর্যন্ত বাংলাদেশের সাথে যে সম্পর্কটা, সেটি হচ্ছে বাণিজ্যিক, অর্থনৈতিক, অবকাঠামোমূলক, গঠনমূলক যে সমস্ত বিষয়গুলো আছে, এই বিষয়গুলো নিয়ে তারা বেশি প্রাধান্য দেয়। এখানে সামরিক দিক দিয়ে কিন্তু চীনের সাথে সম্পর্ক তেমন নেই। তবে এই যে অর্থনৈতিক করিডোর করার পাশাপাশি যদি এই বিষয়টিকে যদি সামরিক বা রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়ায়, সেই ক্ষেত্রে বাংলাদেশ বড় ধরনের একটা সমস্যা পড়ে যেতে পারে। সেটি কেমন? যে পার্শ্ববর্তী দেশ ভারত চীনের যে এই অঞ্চলে যে ভারতের পাশাপাশি যে সমস্ত দেশগুলো আছে, সেই সমস্ত দেশগুলো চীনের যে করিডোরগুলো আছে, এই করিডোরগুলো নিয়ে বেশ কিন্তু তারা উদ্বিগ্ন। অর্থাৎ ভারত কিন্তু এটা বেশ পর্যবেক্ষণের মধ্যে রেখেছে। সেই ক্ষেত্রে বা সেই দিক বিবেচনা করে যদি বাংলাদেশের সাথে তাদের করিডোর হয়ে যায়, তাহলে এখানে অবশ্যই ভারতের চোখে বাংলাদেশ তারা অবশ্যই একটা, কি বলবো, যে নজরদারিদের মধ্যে থাকবে, নজরদারির ভিতর থাকবে। ইভেন সাথে সাথে যে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটি হচ্ছে যে বৈশ্বিক যে পরাশক্তি রাষ্ট্র যুক্তরাষ্ট্র, সেই যুক্তরাষ্ট্রকে উপেক্ষা করে যদি বাংলাদেশ অতিরিক্ত চীনমুখী হয়ে যায়, সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের এখানে একটা চাপ থাকবে। ভৌগোলিকভাবে যুক্তরাষ্ট্রের যদি কোনো নজরদারি বাংলাদেশের উপর পড়ে যায় বা ভৌগোলিকভাবে ভৌগোলিক রাজনীতি, ভূ রাজনীতির যদি খপ্পরে বাংলাদেশ পড়ে যায়, আগামী দিনে বাংলাদেশের জন্য অবশ্যই সেটা অশোভনীয় বা অত্যন্ত জটিল হয়ে যেতে পারে বাংলাদেশের অবস্থাটা। তো চীনমুখী পুরোপুরি যদি ঝুঁকে যায়, বাংলাদেশের এখানে কূটনৈতিক যে পরিস্থিতি
বা কূটনীতিক বিশ্লেষণ বা কূটনীতিক আসলে কার্যক্রমটা কিভাবে করবে সেটা, এখানে একটা ব্যালেন্সের একটা ব্যাপার স্যাপার আছে। বাংলাদেশ যদি চীনের সাথে যদি তারা অর্থনৈতিক, যদি বাণিজ্যিক, অবকাঠামোমূলক, যদি এই দিক দিয়ে যদি চীনের সাথে তাদের সম্পর্কটা ধরে রাখতে পারে, পাশাপাশি তারা যদি ভারত এবং যুক্তরাষ্ট্রকে তারা ব্যালেন্স করে নিতে পারে, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ সফল হতে পারে। যদি শুধুমাত্র চীন নির্ভরশীল বাণিজ্যিক, অর্থনৈতিক এই সমস্ত অবকাঠামোগুলোমূলক যদি বিষয়গুলো নিয়ে যদি চীনমুখী হয়ে যায় সরাসরি বাংলাদেশ, এবং ভৌগোলিক রাজনৈতিক দিক দিয়ে যদি যুক্তরাষ্ট্র এবং ভারতকে যদি ব্যালেন্স করতে না পারে, সেক্ষেত্রে বাংলাদেশ বড় সমস্যা পড়বে, এরই বাস্তবতা। তবে আপাতত যে বিষয়টি সবাই বিশ্লেষণ করার চেষ্টা করছে ইতিমধ্যে, যে এই করিডোরটা হলে, অর্থনৈতিক করিডোরটা হলে এখানে বাংলাদেশের বাণিজ্যিক সুযোগ সুবিধা হবে, বাংলাদেশের সাথে চীনের সাথে সরাসরি বাণিজ্য একটা সুযোগ সুবিধা হবে, মায়ানমারের সাথে সুযোগ সুবিধা হবে, এবং একটা করিডোর হওয়া মানে এই অঞ্চলের দক্ষিণ পূর্ব এশিয়ায় এই অঞ্চলগুলোতে একটা উন্নয়ন হবে, বাংলাদেশ সেক্ষেত্রে একটা বড় ধরনের ভূমিকা রাখবে, এটা বাস্তব। কিন্তু পাশাপাশি এই উন্নয়নের পাশাপাশি ভৌগোলিক রাজনৈতিকের একটা ব্যাপার স্যাপার থাকে, যে বিষয়টি বাংলাদেশের জন্য অনেক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। যেমন চীনের পক্ষ থেকে যে সমস্ত বিষয়গুলো বাংলাদেশ যে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্নগুলো আসলে কতটুকু বাস্তব সম্পূর্ণ, কতটুকু বাস্তবতা হয়েছে সেটা একমাত্র আল্লাহ ভালো জানে আসলে। তবে আমার দৃষ্টিতে আমি মনে করছি এই মুহূর্তে চীনের সাথে যে সফর শেষে বাংলাদেশের তেমন একটা খুব সফল যে এই যে তাদের সফর, আমার কাছে তেমন একটা কিছু মনে হয় না। যেটা স্বাভাবিকভাবে একটি রাষ্ট্রের কাছে আর একটি রাষ্ট্র যখন সফরে যায়, তখন তাদের সাথে বাণিজ্যিক, অর্থনৈতিক, অবকাঠামোমূলক যে সমস্ত চুক্তি হয়, স্বাভাবিকভাবে চীনের সাথে সেই চুক্তিগুলো হয়েছে। এর বাইরে কিছু আমার মনে হয় এখানে বড় ধরনের কোনো প্রাপ্তি বাংলাদেশ এখান থেকে তেমন কিছু নিয়ে আসতে পেরেছে বলে আমার কিছু মনে হচ্ছে না। কারণ চীন তো বাংলাদেশে ইনভেস্ট করছে, কিসের জন্য ইনভেস্ট করছে? বাংলাদেশকে ঋণ দিচ্ছে। এখন এই ঋণগ্রস্ত দেশ আগামী দিনে চীনের ঋণগুলো কিভাবে পরিশোধ করবে? দেখুন, একটি রাষ্ট্রকে যখন কোনো একটি রাষ্ট্র ঋণ দিতে থাকে একের পর এক, তখন ওই রাষ্ট্রটা কিন্তু তার কাছে ধরাশায়ী হয়ে যায়। যেমন আমরা আগে দেখেছি, যখন একটা সময় মহাজনদের সুদের একটা প্রবণতা ছিল, এলাকা বা সমাজের যারা সুদ ব্যবহার করতো, সুদভিত্তিক বাণিজ্য করতো, তারা সমাজের সব দরিদ্র মানুষগুলো ছিল, তাদের প্রয়োজন মেটাতে তারা কি করতো, সমাজের যে উচ্চ পর্যায়ের কিছু সুদ ব্যবসায়ী যারা ছিল তাদের কাছ থেকে সুদ নিত, এবং তারা নির্দ্বিধায় কিন্তু ওই সমস্ত গরিবদেরকে সুদ দিত। বিনিময়ে কি করতো, তাদের কাছ সাথে সাথে কিছু চুক্তি করতো। সেই চুক্তিটা কি হইতো, তাদের জমি জমা আছে, বাড়ি ঘর বিটা যা আছে, যা সম্পদ আছে, সেই সম্পদগুলো তারা তাদের কাছে রেখে দিত জামানত হিসাবে, বিনিময়ে তাদেরকে সুদ দিত। যখন সেই সুদ পরিশোধ করতে না পেরেছে, তখন তাদের যে জামানত হিসাবে তাদের ঘর বাড়ি বিটা মাটি যা ছিল সবকিছু তাদেরকে দিয়ে পথের ফকির হইতে হয়েছে। ঠিক একইভাবে যখন বৈশ্বিক পরাশক্তি বা অর্থনৈতিক উন্নয়নশীল রাষ্ট্রগুলো, যখন উন্নত রাষ্ট্রগুলো যখন এই সমস্ত দরিদ্র রাষ্ট্রগুলোকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করে ঋণের মাধ্যমে, তখন এই ঋণগুলো পরিশোধের বিষয়টি ওই রাষ্ট্র যখন তার ঘাড়ে চাপিয়ে নেয়, আগামী দিনে সেই ঋণ পরিশোধ করার যদি যদি সুষ্ঠু ধারার বা অদূর পরিকল্পনা, ভবিষ্যৎ পরিকল্পনা যদি না থাকে, সেক্ষেত্রে তারা ঋণ দিতে যখন ব্যর্থ হয়, তখন ওই সমস্ত উন্নত দেশগুলো এদের ঘাড়ে চাপ দিয়ে বসে, এবং দেশের যে অভ্যন্তরীণ যে বিষয়গুলো আছে প্রত্যেকটা জায়গায় তাদের হস্তক্ষেপ শুরু হয়ে যায়, যার কারণে সে সমস্ত রাষ্ট্রগুলো দরিদ্র থেকে আরো দরিদ্র হতে শুরু করে, এবং সবকিছুই নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়, ওই সমস্ত দেশগুলোর হাতে কিন্তু সেই নিয়ন্ত্রণগুলো চলে যায়। ঠিক বাংলাদেশ যেভাবে একের পর এক চীনের কাছে ঋণগ্রস্ত হচ্ছে, চীনমুখী হয়ে যাচ্ছে, চীনের দিকে ঝুঁকে যাচ্ছে অর্থনৈতিকভাবে, এটা যদি বাংলাদেশ সরকার আগামী দিনে যদি মনে করেন এটা পরিশোধ করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে আগামী দিনে ভূ রাজনৈতিক মানে একটা যে চরম একটা শিকারে বাংলাদেশ পড়ে যাচ্ছে বা যাবে, এটা কিন্তু অনেকটাই অনুমান করা যাচ্ছে। তবে বাংলাদেশ সরকারকে এই বিষয়গুলো নিয়ে অত্যন্ত ভাবা উচিত, যে চীনের সাথে যে সমস্ত বাণিজ্যিক সম্পর্কগুলো তৈরি করছে তারা, এবং ঋণ নিয়ে যে সমস্ত কার্যক্রমগুলো করার চেষ্টা করছে, আসলে এত ঋণ ধার করে কোনো পরিকল্পনা, মহা প্রজেক্ট, বড় প্রজেক্ট করা কতটুকু আসলে দেশের জন্য মঙ্গলজনক, সেই বিষয়টি নিয়ে কিন্তু ভাববার বিষয় আছে। দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে সবার ভিতরে একটা ছিল, যে তিস্তা মহাপরিকল্পনা এবং দেশের অন্যান্য নদী স্থাপনা যে নির্মাণ, এখানে সহযোগিতা করা, এটা চীনের পক্ষ থেকে করা হয়েছে। চীন জানিয়েছে যে
যে তিস্তা মহাপরিকল্পনা এবং দেশের অন্যান্য যে ছোট বড় নদীগুলো আছে সেই নদীগুলোর ব্যবস্থাপনায় চীন তাদের সহযোগিতা করবে, এটা আমরা জানি। পূর্বেও সহযোগিতা করেছে এবং আগামী দিনও সহযোগিতা করবে, কারণ এই সহযোগিতার মধ্যে দিয়ে তাদের ঋণের বিষয়টি থাকে, যেটা আমি ভিডিওর এতক্ষণ আমি যে বিষয়টি নিয়ে কথা বললাম, কারণ এখানে ঋণের একটা বড় ধরনের ব্যাপার স্যাপার থাকবে, কারণ তারা ঋণ দিয়ে এগুলো করবে। যাই হোক, আরেকটি বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে চীন একটা প্রস্তাব দিয়েছে, সেটি হচ্ছে যে যদি অদূর ভবিষ্যৎ রোহিঙ্গার সমস্যার সমাধানে মায়ানমারের সাথে যদি বাংলাদেশ কোনো বিষয় নিয়ে বসে এই রোহিঙ্গার সমস্যার সমাধানে, সেখানে মধ্যস্থতাকারী দেশ হিসাবে চীন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার প্রতিশ্রুতি দিয়েছে। এটা অবশ্যই একটা পজিটিভ দিক। যদি রোহিঙ্গা ইস্যু নিয়ে মায়ানমারের সাথে যদি বাংলাদেশ বর্তমান সরকার যদি বসতে চায়, এই ইস্যুটাকে যদি আগামী দিনে সমাধানের পথ খুঁজতে চায়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই মায়ানমারের সাথে বসতে হবে এবং মায়ানমারের সাথে বসতে চীন সেটা সহযোগিতা করবে। কিন্তু সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে কোনটা, যে চীন আসলে সেক্ষেত্রে বাংলাদেশে কতটুকু সহযোগিতা করতে পারে। দেখেন, চীনের সাথে মায়ানমারের সাথে তাদের কিন্তু অন্তরঙ্গ একটা সম্পর্ক। মায়ানমার হচ্ছে চীনের একটা, ধরতে গেলে একটা প্রদেশ বা অঙ্গরাজ্য বলা চলে যেতে পারে, কারণ মায়ানমারে এমন কোনো বিষয় নেই, সামরিক, অর্থনৈতিক, অবকাঠামো, বাণিজ্যিক সকল ক্ষেত্রে চীনের প্রভাব এবং চীনের হস্তক্ষেপ। চীন ব্যতীত মায়ানমার কোনো কিছু করতে পারে না। বর্তমান যে সামরিক শক্তি ক্ষমতায় আছে, এটাও চীনের একটা হস্তক্ষেপ বা চীনের ইশারায় এই সামরিক শক্তি, সামরিক যে সরকার, এটা কিন্তু সেখানে বলবৎ আছে। যাই হোক, সবকিছু বিচার বিশ্লেষণ করলে আগামী দিনে চীন চাইবে বাংলাদেশকে তাদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য, কারণ অর্থনৈতিকভাবে নিয়ন্ত্রণে নিয়ে ঋণগ্রস্ত করে তাদের নিয়ন্ত্রণে রাখা হচ্ছে চীনের একটা বড় ধরনের উদ্দেশ্য। কারণ এই অঞ্চলে, দক্ষিণ পূর্ব এই অঞ্চলটাকে চীনের নিয়ন্ত্রণ থাকলে পুরো এশিয়া এই অঞ্চলটাকে তারা নিয়ন্ত্রণ করতে পারবে, তথা পরাশক্তি আমেরিকাকে তারা সরাসরি মানে চোখে চোখ রাঙিয়ে তারা একটা পদক্ষেপ গ্রহণ করতে পারবে এবং তাদের শত্রু রাষ্ট্র বলেন এবং প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র বলেন, ভারতের সাথে তাদের একটা যে সবসময় সামরিক উত্তেজনা, সেই উত্তেজনামূলক যে সমস্ত ব্যাপার স্যাপার হয়ে দাঁড়াবে। আগামী দিনে যদি বাংলাদেশকে তারা সেভাবে নিয়ন্ত্রণ নিতে পারে, তাহলে চতুর্দিক দিয়ে ভারতকে তারা ঘিরে ফেলানোর মতো একটা পরিবেশ তৈরি করতে যাচ্ছে আগামী দিনে। সেক্ষেত্রে ভারত এই বিষয়টিকে কতটুকু তারা আসলে সহজভাবে নেবে, সেটাও ভবিষ্যতে অবশ্যই সেটা পর্যবেক্ষণ করা উচিত বর্তমান সরকারকে। তবে সার্বিকভাবে যে বিষয়টি নিয়ে আমি আমার ছোট্ট মতামত আমি প্রকাশ করতে চাচ্ছি, যে এই যে বাংলাদেশের সাথে ভারত চীনের সাথে যে সমস্ত শর্তগুলো বা যে সমস্ত পরিকল্পনাগুলো বাস্তবায়ন চুক্তি হলো, এই চুক্তিগুলো আসলে আরেকবারও বাংলাদেশ সরকারকে ভেবে দেখা উচিত বা খতিয়ে দেখা উচিত, যে আসলে এই চুক্তিগুলোর মধ্যে দিয়ে কোনো ভৌগোলিক রাজনৈতিক যেন চাপ বাংলাদেশের উপর না আসে, সেই বিষয়টি অবশ্যই ভাবা উচিত। অর্থনৈতিক, অবকাঠামো, বাণিজ্যিক যে বিষয়গুলো আছে বাংলাদেশের সাথে চীনের সাথে পূর্বকালীন সময় থেকে সেটা সম্পর্ক রয়েছে, স্বাধীনতা পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত সেটা বলবৎ। কিন্তু এই অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে এটা নিয়ে অংশীদারিত্ব বা দ্বিপাক্ষিক সম্পর্ক তৈরি করতে গিয়ে কোনো রকমের যেন ভৌগোলিক চাপ যেন বাংলাদেশের উপর না পড়ে, সেই বিষয়টি অত্যন্ত দক্ষতার সাথে বাংলাদেশের কূটনীতিক যে যারা পর্যালোচক আছেন, যারা বিশ্লেষক আছে, তাদেরকে অবশ্যই এর ভিতরে নজরের মধ্যে রাখতে হবে। তবেই বাংলাদেশ আগামী দিনে মানে চতুর্মুখী যে ব্যালেন্স, এটাকে ব্যালেন্স ঠিকঠাক মতো রেখে একটা উন্নয়নশীল বা উন্নত রাষ্ট্রের দিকে পথ চলা শুরু করতে পারবে। দর্শক, আপনাদের এই বিষয়ে মতামত কি? আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্টসে লিখবেন, যে বাংলাদেশ এবং চীনের সাথে যে অর্থনৈতিক যে এই যে চুক্তিগুলো হতে যাচ্ছে, এই চুক্তিটা আসলে কতটুকু বাংলাদেশের জন্য ভবিষ্যতে কতটুকু গুরুত্বপূর্ণ হতে পারে, কতটুকু নিরাপত্তা দিতে পারে এবং অদূর ভবিষ্যতে বাংলাদেশ এর কারণে কোনো রকমের ভৌগোলিক রাজনীতির শিকার হতে পারে কিনা, এই বিষয়টি নিয়ে আপনাদের যদি মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। এবং ভিডিওর শেষ প্রান্তে এসে আপনাদের কাছে আরেকটা আবারও রিকোয়েস্ট করবো, সেটি হচ্ছে চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে রাখবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।